ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার প্রীতি ও ভালোবাসা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। এর আগে তোমাদের অনেকগুলো ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশটাই পড়ানো হয়েছিল। তোমরা আগামী যে প্রথম সাময়িক পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষার আগে বিগত ক্লাসগুলো তোমরা একবার করে রিভিশন দিয়ে নিবে, তাহলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে সহজ হবে। আজকে তোমাদের রিভিশন ক্লাসে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষার উপরে কিছু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে এখানে তোমরা একটু খেয়াল করো, 1.1-এ আছে ভাষা। তাহলে ভাষা কি, কারা এই ভাষার কারা এই ভাষা অর্থগতভাবে প্রকাশ করতে পারে, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। তাহলে খেয়াল করে দেখো, প্রাণী জগতের মধ্যে যতগুলো প্রাণী আছে তার মধ্যে একমাত্র মানুষেরই শুধু ভাষা আছে। অন্যান্য প্রাণী কিছুটা শব্দ করতে পারে, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করতে পারে না। তাহলে দেখো, শরীর ও স্নায়ু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, তার মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। তাহলে দেখা যাচ্ছে যে এটা প্রাকৃতিকভাবেই সৃষ্টিকর্তার এক অশেষ রহমত যে আমরা কথা বলতে পারি, কিন্তু অন্যান্য প্রাণী কথা বলতে পারে না। তো ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ভাষার আরও কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবেও গ্রহণ করা হয়। তাহলে গুরুত্বপূর্ণ হলো, একমাত্র মানুষেরই কেবল ভাষা আছে, আর ভাষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কিসের? দেশ গঠনের। তাহলে দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। খেয়াল করে দেখো, এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে, কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব, সেসব কথা এই ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয়। ভাষা দুই প্রকার, মনে রাখবে, ভাষা দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত ভাষা। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব মৌখিক ভাষা আর লিখিত ভাষা কি। প্রথমে দেখো মৌখিক ভাষা। আদিতে লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না। আদিতে বলতে এখানে মানুষের জন্মলগ্ন বা তার পরবর্তী সময়কে বুঝিয়েছে। ঠিক আছে? প্রাচীনকালে তো তখন মানুষ কি করতো, মুখের ভাষায় তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল। এখনো বিশ্বের বহু ভাষা মৌখিক পর্যায়ে রয়ে গেছে। আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো প্রত্যেকেরই ভাষা রয়েছে, যেমন চাকমা, গারো, ঠিক আছে, সাঁওতাল, এরকম অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তাদের কিন্তু নিজস্ব একটি ভাষা আছে, সাথে সাথে তারা বাংলা ভাষায়ও মনের ভাব প্রকাশ করতে পারে। তো কিছু তাদের সব ভাষারই লিখন ব্যবস্থা নেই, তার মানে সবারই নিজস্ব ভাষা থাকলেও কিন্তু সব ভাষার কিন্তু লিখন ব্যবস্থা নেই। মুখে মুখে সেগুলো প্রচলিত আছে। সেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই, সেগুলো হলো মৌখিক ভাষা। তাহলে মনে রাখতে হবে মৌখিক ভাষা কোনগুলো, যে ভাষাগুলোর লেখার ব্যবস্থা নেই সেইগুলোই হলো মৌখিক ভাষা।
ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে যে ভাষার লেখার ব্যবস্থা নেই সেগুলো হলো মৌখিক ভাষা। আর লিখিত ভাষা কি দেখো, মুখের ভাষার সীমাবদ্ধতা আছে। যে ব্যক্তি তা ব্যবহার করে তার জীবন শেষ হলে এ ভাষার সঙ্গে তার পরিচিত হওয়া যায় না। তার জ্ঞান, অভিজ্ঞতা বা উপলব্ধির সঙ্গে অন্য মানুষের পরিচিত হওয়ার কোনো সুযোগ থাকে না। কোনো কিছুর কাছে হার স্বীকার করা মানুষের ধর্ম নয়। মানুষ চেষ্টা করেছে তার ভাষাকে ধরে রাখতে, যাতে ব্যক্তির মৃত্যুর পরও ভাষা বেঁচে থাকে। এভাবেই একদিন আবিষ্কৃত হয়েছে লিখন ব্যবস্থা। বিশ্বের ভাষাগুলো লেখার নানা ব্যবস্থা রয়েছে। আপাতত মনে হচ্ছে ভাষাসমূহের লিখন ব্যবস্থা বহু ও একটি সঙ্গে আরেকটির কোনো মিল নেই, কিন্তু এ ধারণা বাস্তব নয়। ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন প্রকার। তাহলে এই জায়গাটা মনে রাখবে, ভাষার লিখন ব্যবস্থা মূলত তিন প্রকার। একটা হলো বর্ণভিত্তিক, আরেকটা হলো অক্ষর ভিত্তিক, আরেকটা হলো ভাবাত্মক। আমরা প্রথমে দেখো বর্ণভিত্তিক নিয়ে আলোচনা করি। বিশ্বের অনেক ভাষারই বর্ণ আছে, যেমন বাংলা, ইংরেজি, রুশ, হিন্দি, তামিল প্রভৃতি। এসব ভাষার লিখন ব্যবস্থা হলো বর্ণভিত্তিক। অক্ষর ভিত্তিক দেখো, অক্ষর বলতে বোঝায় কথার টুকরো অংশ। কথা বলার সময় আমরা এই অংশই উচ্চারণ করি। একে উচ্চারণের একক ধরা হয়, একে দলও বলে। তাহলে অক্ষরের অপর নাম কি? উচ্চারণ একক বা দল বলে। অক্ষর অনুযায়ী যেসব ভাষার লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষর ভিত্তিক লিখন রীতি, যেমন জাপানি ভাষা। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল রাখো, অক্ষর আর বর্ণ কিন্তু আলাদা। ঠিক আছে, বর্ণ হলো একটি শব্দের যে বিশ্লেষণ করলে আলাদা আলাদা বর্ণ পাওয়া যায়, সেগুলো হচ্ছে বর্ণ। কিন্তু অক্ষর কিন্তু একটু ভিন্ন হয়। ঠিক ঠিক আছে। তাহলে নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে যতটুকু একটি শব্দের একবারে উচ্চারণ করা যাবে সেইটুকুই অক্ষর। ঠিক আছে, যেমন বাংলাদেশ, এখানে কয়েকটি অক্ষর আছে, কিন্তু বর্ণ যদি বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশ শব্দটা অনেকগুলো বর্ণ আছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশ শব্দটা বিশ্লেষণ করলে যেমন বাং একটি অক্ষর, লা একটি অক্ষর, দেশ একটি অক্ষর। ঠিক আছে, এরকম তিনটি অক্ষর নিয়ে হয়েছে বাংলাদেশ। কিন্তু বর্ণ যদি বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো আমরা বর্ণ পাই। তাহলে এবার খেয়াল করে দেখো, এবার হলো ভাবাত্মক। আমরা এর আগে দেখলাম বর্ণভিত্তিক আর অক্ষর ভিত্তিক, এবার দেখো ভাবাত্মক। বিশ্বের এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার জন্য বর্ণ কিংবা অক্ষর কোনোটিরই ব্যবহার করা হয় না। ঠিক আছে, অনেকটা ছবি এঁকে এসব ভাষা লেখা হয়। এই লিখন ব্যবস্থাই হলো ভাবাত্মক। যেমন চীনা ভাষা, কোরিয়া ভাষা এ পদ্ধতিতে লেখা হয়। তাহলে মনে রাখবে, চীনা আর কোরিয়া হলো ভাবাত্মক ভাষা, জাপানি হলো অক্ষর ভিত্তিক ভাষা। ঠিক আছে, বাংলা, ইংরেজি, তামিল, রুশ, ঠিক আছে, এগুলো কিন্তু এগুলোর থেকে একটু আলাদা। তাহলে ভাষার উপাদান দেখো, ভাষার উপাদান চারটি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ভাষার উপাদান চারটি: ধ্বনি, শব্দ, বাক্য ও বাগার্থ। নিচের এগুলো আলোচনা করা হলো। প্রথমে আমরা ধ্বনি নিয়ে আলোচনা করি। বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়, কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাকযন্ত্র এর সাহায্যে তৈরি হয়। বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক ডাকতে বা অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। তাহলে ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। পশু পাখির ডাক কিংবা
এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনির বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়, যেমন খাল, গাল, তাল, ঢাল, মাল, শাল ইত্যাদি। তাহলে খেয়াল করে দেখো, একটি শব্দের যদি একটি বর্ণ বা ধ্বনি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে অর্থেরও সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এভাবে আমরা খ, গ, ত, ম, স ইত্যাদি ধ্বনি পাই। ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে ও ব্যবহার করে। তাহলে খেয়াল করে দেখো, ধ্বনি হলো কিভাবে সৃষ্টি হয়? বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। তাহলে এই ধ্বনি সৃষ্টি হয় মানুষের মুখের মাধ্যমেও হতে পারে, ফাঁকা জায়গায়ও হতে পারে, বা বদ্ধ ঘরেও ধ্বনি সৃষ্টি করা সম্ভব। এবার আসো, ধ্বনির পরে হলো শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয়। তাহলে শব্দ কিভাবে সৃষ্টি হয়? এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয়। যেমন মানুষ, এখানে 5টি ধ্বনি আছে, যেমন ম সঙ্গে আকার আছে আ, তারপরে দন্তন্য রস্যু মানুষ, তারপরে তালব্য স, না এখানে মূর্ধন্য স। ঠিক আছে, তাহলে স এর একটি সংক্ষিপ্ত রূপ আছে। লক্ষ্য করো, এই উদাহরণের শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য স লিখে প্রথমে বন্ধনীতে মূর্ধন্য স লেখা হয়েছে। মনে রাখতে হবে, মূর্ধন্য স ধ্বনি নয়, একটি বর্ণ। তার মানে মূর্ধন্য স কোনো ধ্বনি নয়, এটি একটি পূর্ণাঙ্গ বর্ণ। আর যদি আমরা ধ্বনি হিসেবে গণ্য করি তাহলে অবশ্যই তালব্য স হিসেবে একটা হর্ষ চিহ্ন থাকতে হবে। এ বিষয়ে তোমাদের ধ্বনিতত্ত্ব অধ্যায়ে বা পরবর্তী অধ্যায়ে বিশদ আলোচনা করা হবে। বাক্য, এরপরে শব্দের পরে বাক্য। তাহলে বাক্য বলতে কথা বা বচনকে বোঝায়। তাহলে বাক্য বলতে কি বোঝায়? কথা বা বচনকে। ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান তৃতীয়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হয়। বাক্যে এসে পরিপূর্ণ না হলেও এটি অনেকটাই পূর্ণতা পায়। প্রতিটি বাক্যেই কেউ উৎপাদন করে আর কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে, বক্তা ও শ্রোতা। তাহলে বাক্যের সঙ্গে কয়জনের সম্পর্ক থাকে? দুইজনের। একজন হলো বক্তা আর একজন হলো শ্রোতা। তাহলে এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে হয়। এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্তি পায় বা তৃপ্ত হয়, তাই হলো বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি, মহৎ গুণী মানুষকে বড় করে। 4 নম্বর উপাদান। তাহলে ভাষার কয়টা উপাদান? 4টি ছিল, তার মধ্যে 4 নম্বর উপাদান হলো বাগার্থ। অভিধানের শব্দের অর্থ থাকে, অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তা অর্থ বদলে যায়। একেই কথা বলা চলে বাক্য প্রত্যঙ্গে। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তা অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হয়, হতে পারে। পোড়া একটি শব্দ, এর অর্থ হলো দগ্ধ হওয়া বা আগুনে বা তার খড়ের ঘর পুড়ে যাওয়া গেছে। শব্দ দিয়ে যখন বাক্য তৈরি করতে বলা হয়, আমার মন পুড়ছে, এখানে দেখো তখন এই পোড়া দগ্ধ হওয়া নয়। তাহলে ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনাই হলো বাগার্থ। ঠিক আছে, তাহলে একটি বাক্যে যখন একই শব্দ ব্যবহার করে ভিন্ন ভিন্ন
অর্থ প্রকাশ করতে হয় এবং সেগুলো বিচার বিশ্লেষণ করতে হয়, সেগুলো হলো বাগার্থ। এরপরে দেখো প্রকাশ মাধ্যম। মানুষের ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। তাহলে মনে রাখবে, আমরা যখন কোনো কিছু প্রকাশ করি সেটা শুধু ভাষার মাধ্যমে নয়, ইশারা ইঙ্গিতের মাধ্যমেও প্রকাশ করা সম্ভব। আবার লিখেও মানুষের মুখের ভাষা প্রকাশ করা সম্ভব। এই জন্য দেখো কিছু মাধ্যম রয়েছে ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনো ছবি এঁকে মানুষ নিজেকে প্রকাশ করেছে। এজন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেতও ব্যবহার করা হয়। আমরা মুখ বা চেহারার নানা অঙ্গভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতে পারে। এই জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। তাহলে অঙ্গভঙ্গির ভাষা কোনগুলা? যেগুলো হাত পা বা মাথা নেড়ে যখন প্রকাশ করা হয় সেইগুলো হলো অঙ্গভঙ্গির ভাষা। রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার চলার নির্দেশ দেয়। রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে, কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি। এইসবগুলো কিন্তু অনেক সময় সাংকেতিকভাবে দেওয়া থাকে। তাহলে এই যখন হাতের আঙুল ব্যবহার করে, কখনো আঙুল মুখে শুয়ে, কখনো আবার হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে। এই ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে। একে বলে সংকেত ভাষা। ঠিক আছে? সংকেত ভাষা ইশারার ভাষা হিসেবেও পরিচিত। মনে রাখবে, সংকেত ভাষা ইশারার ভাষা হিসেবেও পরিচিত। এরপর আমরা 1.4 দেখব মাতৃভাষা ও বাংলা ভাষা। ঠিক আছে? সাধারণত মাতৃভাষা অর্থ হলো মায়ের ভাষা। অন্যত্র বলা যায় আমরা মায়ের কাছ থেকে যেসব ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। শিশু সবসময় যে মায়ের কাছে শেখে তা কিন্তু নয়। ঠিক আছে? কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবা যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, তার ভাষায় শিশুর প্রথম শেখে। বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মান ভাষী মায়ের পরিচর্যার বড় হলে তার প্রথম বা মাতৃভাষা কখনো বাংলা হবে না, হবে স্প্যানিশ বা জার্মান। তাই বলা যায় শিশু প্রথম যে ভাষা শেখে তাই প্রথম ভাষা বা মাতৃভাষা। তাহলে মাতৃভাষার অপর নাম কি? প্রথম ভাষা। আবার যদি বলা হয় প্রথম ভাষার অপর নাম কি? মাতৃভাষা। ভাষার রূপ বৈচিত্র্য দেখো, ভাষা অখণ্ড বা একক রূপ নেই। ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এসব রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়। দেখো উপভাষা কি? একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষী বা ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলে আবার দেখো, সকলে বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধানে, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদির কারণে একাকার ভাষা অন্য থেকে পার্থক্য সৃষ্টি করে। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। তাহলে মনে রাখবে, ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। তাহলে উপভাষাকে আঞ্চলিক ভাষা বলা হয়। আমাদের প্রতিটি জেলারই ভাষার বৈচিত্র্যপূর্ণ। নিচে দেখো একটি উপভাষার একটি বাক্যের ভিন্ন ভিন্ন যে উচ্চারণ করা হয় সেগুলো দেখো। খুলনা যশোরে একটা বাক্যে বলা হয় একজন মানসির দুটো সাওয়াল ছিল। বগুড়া অঞ্চলে এই কথায় আবার বলবে একজনের দুই বেটা সইল আসিল। রংপুর অঞ্চলে মানুষ আবার এই বাক্যকে বলবে একজন মানুষের দুই কন্যা বেটা আসিল। ঢাকায় বলবে একজন মানুষের দুইটা পোলা আসিল।
ময়মনসিং অঞ্চলে বলবে একজনের দুই পুত আসিল। তো সিলেট অঞ্চলে আবার বলবে এক মানুষের দুই পোয়া আসিল। চট্টগ্রামে এগুয়া মানুষের দুয়া পোয়া আসিল। নোয়াখালী বলবে একজনের দুই হুত আসিল। তাহলে খেয়াল করে দেখো, একই বাক্য ভিন্ন ভিন্ন জেলার মানুষ এই যে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারণ করছে, এইগুলো হলো উপভাষা বা আঞ্চলিক ভাষা। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব প্রমিত ভাষা। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না, এজন্য একটি উপভাষা আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষার রূপই হলো প্রমিত ভাষা। ঠিক আছে, আমরা যখন বই পুস্তক পড়ি তখন এটা কিন্তু ওই নোয়াখালী, কখনো বগুড়া, কখনো রংপুর, তাদের ভাষায় কিন্তু এই বই পুস্তক লেখা হয় না। তাহলে এই বাংলা ভাষার মধ্যেই যে ভিন্নতা আছে, এই ভিন্নতাকে একটা স্ট্যান্ডার্ড মান, মানে মানসম্মতটা মান ধরে নিয়ে একটা প্রমিত রূপ দেওয়া হয়েছে। এগুলোই আমরা বই পুস্তকে পড়ে থাকি। এগুলো হলো প্রমিত ভাষা। এখানে প্রমিত ভাষার কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে। এরপরে কথ্য ভাষা দেখো, ব্যক্তি ভাষা আছে, সামাজিক ভাষা আছে। ঠিক আছে, সামাজিক ভাষার মধ্যে আবার দুইটা শ্রেণী আছে, একটা হলো উচ্চ শ্রেণীর ভাষা আর একটা হলো নিম্ন শ্রেণীর ভাষা। ঠিক আছে, উচ্চ শ্রেণীর ভাষা দেখো, এ ভাষা সমাজের অধিকতর সুযোগ সুবিধা যারা লাভ করেছে তারাই ব্যবহার করে। একে আমরা অভিজাতরে ভাষাও বলে থাকি। তাহলে উচ্চ শ্রেণীর ভাষার অপর নাম হলো অভিজাত শ্রেণীর ভাষা। নিম্ন শ্রেণীর ভাষা দেখো, সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষা যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে উল্লেখ করা হয়। এরপরে আছে পেশাগত ভাষা। এরপরে দেখো, পেশাগত বলছে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যর পেশাগত ভাষা, যেমন চিকিৎসকের ভাষা, আইনজীবীর ভাষা, প্রকৌশলীদের ভাষা, রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রিদের ভাষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখো, মাতৃভাষা ছাড়া কোনো যে কোনো ভাষাকে দ্বিতীয় ভাষা বলে, একে বিদেশি ভাষাও বলা হয়। আমাদের দেশে দ্বিতীয় ভাষা হলো মূলত ইংরেজি। ধর্মীয় কারণে আমরা অনেক সময় আরবি, সংস্কৃত, পালি ভাষাও শিখি। এইগুলোই হলো দ্বিতীয় ভাষা। এরপরে দেখো সাধীয় চলিত ভাষা। ঠিক আছে, চলিত ভাষা হলো সেগুলোই যেগুলো আমরা বর্তমানে এই যে ভাষায় কথা বলি, এগুলো হলো চলিত ভাষা। আর সাধু ভাষা হলো একটা লিখার ভাষা, এটা বর্তমানে খুব একটা এর ব্যবহার নেই। আর এই সাধু ভাষা শুধুমাত্র লিখার ভাষা ছিল, এটা মানুষের কখনোই কোনোদিন মুখের ভাষা ছিল না। ঠিক আছে, এটা একটি কৃত্রিম ভাষা। ঠিক আছে, মূলত এটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এই সাধু ভাষায় আহ, পূর্বে যারা সাহিত্য রচনা করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর বা তারও আগে যেসব সাহিত্যিক সাহিত্য রচনা করেছে, তারা মূলত এই সাধু ভাষায় সাহিত্য রচনা করত। তাহলে এখন আমরা দেখব সাধু ভাষা কি, চলিত ভাষা কি। মানুষ যেসব ভাষায় কথা বলে সে ভাষায় ভাষারূপ লিখিত ভাষা গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছেন। এই ভাষাই হলো সাধু ভাষা বা সাধু রীতি হিসেবে পরিচিতি লাভ করেছে। তাহলে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম বাংলা ভাষার এই প্রাঞ্জলতা সৃষ্টি করেন, এই জন্য তাকে বাংলা
সাধু ভাষার জনক বলা হয়। তাহলে সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে একটি উদাহরণ দেয়া আছে, ঠিক আছে। দেখো, সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন, ঠিক আছে। সাধু রীতির জন্ম হয় 1800 সালের দিকে, আর চলিত রীতির সৃষ্টি হয় 1914 সালে। এই 1914 সালে কিভাবে? যে ওই সময় প্রমোদ চৌধুরী নামক একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি সবুজ পত্র পত্রিকা প্রকাশ করেন। সেই পত্রিকায় অনেকেই এই চলিত ভাষায় সাহিত্য লিখত, এবং তারপর থেকেই এই চলিত ভাষার প্রচলন শুরু হয় লিখার ভাষা হিসেবে। তার আগে ছিল শুধুই সাধু ভাষা। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত ভাষাকে মুক্ত করাই হলো চলিত ভাষার সৃষ্টির প্রেরণা, ঠিক আছে। এখানে নিচে দেখো একটা চলিত ভাষার উদাহরণ দেয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে যেসব সাহিত্য রচনা করেছে 1914 সাল বা তারপরে, সেগুলো চলিত ভাষায় লেখার চেষ্টা করেছেন। এ হলো মোটামুটি এই অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা। রিভিশন ক্লাসে আমরা এরপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বইটি অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। এগুলো তোমাদের প্রথম দিকে যে ক্লাসগুলো হয়েছিল ভাষার উপরে, সেখানে কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেওয়া আছে। তোমরা সেই ক্লাসটি আবার দেখে নিও, তাহলে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। আমি নতুন করে কিছু তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন এখন আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, সহজ সহজ কিছু আছে। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে সহজেই বুঝতে পারবে। তো প্রথম প্রশ্নটাই হলো যে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? প্রথমে এগুলো আলোচনা করে এসেছিল যে প্রাণী জগতে একমাত্র মানুষেরই ভাষা আছে, ঠিক আছে। ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? দেখো, চারটে অপশনের মধ্যে খ নম্বর অপশনটা গুরুত্বপূর্ণ বা সঠিক উত্তর। হাতিয়ার, ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবে গণনা করা হয়। তাহলে 3 নম্বরটা একটু খেয়াল করে দেখো, ভাষা কয় প্রকার? ভাষা 2 প্রকার। এগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল যে ভাষা কয় প্রকার। একটা হচ্ছে মৌখিক ভাষা, আর একটা হলো লিখিত ভাষা। তাহলে ভাষা 3 নম্বরের সঠিক উত্তর হবে খ, 2 প্রকার। 4 নম্বরে দেখো, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে? তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হবে মৌখিক ভাষা। তোমাদের বলা হয়েছিল যে আমাদের দেশে যেসব উপজাতি আছে তাদের সব উপজাতিরই লিখিত নিজস্ব একটি ভাষা আছে। আবার এই নিজস্ব ভাষা থাকলেও সব উপজাতির ভাষার কিন্তু লিখন ব্যবস্থা নেই, শুধু মুখে মুখেই এরা উচ্চারণ করে, আর সেইগুলো হলো মৌখিক ভাষা। 5 নম্বরে দেখো, বলছে কোন ভাষার সীমাবদ্ধতা আছে? তাহলে খুব সহজ উত্তর হবে 5 নম্বরের সঠিক উত্তর হবে গ, মৌখিক ভাষা। কারণ মৌখিক ভাষার লিখন ব্যবস্থা নাই, ঠিক আছে। 6 নম্বরে খেয়াল করে দেখো, ভাষার লিখন ব্যবস্থা কেমন? তাহলে ভাষার লিখন ব্যবস্থা কেমন, এখানে 4টি যে অপশন আছে তার মধ্যে ক নম্বরে হবে সঠিক উত্তর, বর্ণভিত্তিক। 7 নম্বর দেখো, অক্ষর কি? অক্ষর হলো এক প্রকারের বর্ণ। না, দুঃখিত, অক্ষর হবে বাক্য বা কথার টুকরো অংশ, ঠিক আছে। তাহলে 7-এর সঠিক উত্তর হবে বাক্য, কথার টুকরো অংশ, ঠিক আছে। উচ্চারণের একক কি? খেয়াল করে দেখো, উচ্চারণের একক হবে অক্ষর। এরপরে দেখো,
9 নম্বরে অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে? তাহলে 9 নম্বরে দেখো 4টি যে অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হবে খ, অক্ষর ভিত্তিক। ঠিক আছে। 10 নম্বরে দেখো বলছে ভাষার প্রধান উপাদান কয়টি? তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করলাম ভাষার উপাদান হবে 4টি। নিচের কোনটি ভাষার উপাদান নয়? ঠিক আছে, দেখো বাগ অর্থ, বাক্য, এগুলো ভাষার বাগধ্বনি, বাগার্থ, বাক্য এগুলো হচ্ছে ভাষার উপাদান। আওয়াজ কিন্তু এগুলো ভাষার উপাদান নয়, কারণ পশু পাখি আওয়াজ করে, তাই বলে পশু পাখির আওয়াজকে আমরা ভাষা বলতে পারি না। তাহলে 12 নম্বরে খেয়াল করে দেখো, 12 নম্বরে পশু পাখির ডাককে কি বলে? আওয়াজ বলে। এটা মনে রাখবে, পশু পাখির ডাককে আওয়াজ বলে। 13 নম্বরে খেয়াল করে দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। ঠিক আছে। তাহলে 14 নম্বরে দেখো, বাক্য বলতে কি বোঝায়? 14 নম্বরে বাক্য বলতে আসলে কথা বোঝায়। ঠিক আছে। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত? সঠিক উত্তর হবে তৃতীয়। প্রথম হবে ধ্বনি, দ্বিতীয় হবে শব্দ, তৃতীয় হবে বাক্য, চতুর্থ হবে বাগার্থ। বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে? বাক্যের সঙ্গে বক্তা ও শ্রোতার সঙ্গে সম্পর্ক রয়েছে। 17 নম্বর দেখো, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? 17 নম্বরে সঠিক উত্তর হবে বাগার্থ। অঙ্গভঙ্গি মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন বা সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? এর সঠিক উত্তর হবে অঙ্গভঙ্গির ভাষা। 19 নম্বরে দেখো, চলিত ভাষার সৃষ্টি হয় কত সালে? 1914 সালে। কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করলাম যে প্রমোদ চৌধুরী সবুজপত্র নামক পত্রিকা 1914 সালে প্রকাশ করেন। এই পত্রিকা একটি সাহিত্যিক পত্রিকা ছিল। এই পত্রিকাই প্রথম চলিত ভাষায় সাহিত্য প্রকাশিত হতে থাকে। এরপর থেকেই চলিত ভাষার লিখিত ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। এজন্য প্রমোদ চৌধুরীকে চলিত ভাষার জনকও বলা হয়। তো ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে? তাহলে এর সঠিক উত্তর হবে দেখো উপভাষা। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম উপভাষা, ভৌগোলিক বা অঞ্চলভেদে যে বৈচিত্র্য সেটা হলো উপভাষা। উপভাষার আরেক নাম কি? সঠিক উত্তর হবে আঞ্চলিক ভাষা। উপভাষার আরেক নাম হলো আঞ্চলিক ভাষা। একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? 4টা অপশনের মধ্যে ঘ হবে সঠিক উত্তর, প্রমিত ভাষা। প্রমিত ভাষার অপর নাম কি? তাহলে প্রমিত ভাষার অপর নাম হলো উপভাষা। 24 দেখো, বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কি ভাষা বলে? এর সঠিক উত্তর হবে কথ্য ভাষা। ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপে মাধ্যমে প্রকাশ পায় তাকে কি ভাষা বলে? এর সঠিক উত্তর হবে ব্যক্তি ভাষা। সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি ভাষা বলে?
সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে বলে সামাজিক ভাষা। সামাজিক ভাষা কত প্রকার? সামাজিক ভাষা 2 প্রকার। অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে? উচ্চ শ্রেণীর ভাষা। সঠিক উত্তর হবে উচ্চ শ্রেণীর ভাষা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই ক্লাসে তোমাদের সাথে ভাষা ও বাংলা ভাষা নিয়ে মোটামুটি একটা আলোচনা হলো এবং এই নমুনা হিসেবে 28টি প্রশ্ন আমরা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। আশা করি তোমরা এই অধ্যায় থেকে সবগুলো প্রশ্নের উত্তরই পরীক্ষায় সঠিক উত্তর করতে পারবে। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে, দেখবে, তাহলে দেখবে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমাদের অজানা থাকবে না। ঠিক আছে? তোমাদের যে গুগল ফর্মে পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষা সহজ, কিন্তু তুমি যদি পড়াশোনা ভালো করে না করো তাহলে কিন্তু ভালো নম্বর থেকে বঞ্চিত হবে। কিন্তু যদি তোমরা ক্লাসকে ভালোভাবে করো বা অন্যান্য ক্লাসগুলো দেখো এবং বাসায় একটু বই নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে এখান থেকে 50-এ 50 নম্বরই উঠানো সম্ভব। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই বিষয়ে ভালো নম্বর তুলতে পারবে তারা কিন্তু শ্রেণীর পারফরমেন্স বা রোল নম্বর প্রথম দিকে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, অন্য কোনো দিন আবারও নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা পরীক্ষা ভালো করে দাও সে আশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে।